কঙ্কাল টাইপের, যাদের হাড়গোড়গুলো পুরো ভেতরে ঢুকে গেছে, চামড়া বলে কিছু নেই, তাদের চোখ মুখ থেকে না কিলবিল কিলবিল করে মানে পোকা বের হচ্ছে। খাইয়ে দে আমাকে, খাইয়ে দে, ঠিক এরকম টাইপের নোংরা একটা জীব, সে আমার গলাটা পুরো চাটছে। এটা দেখে যা ভয়, মানে আমি বলতে পারবো না, আমার আজও গুজবাম্পস আসে। কানের এই পাশ থেকে কেউ একটা বলছে চলে যা, না হলে মরে যাবে। আমি ঠিক ফিল করছি কেউ একটা কন্টিনিউয়াসলি হাঁটাচলা করছে। আচ্ছা, গিয়ে দেখছি পুরোটা মাছের কাঁটা, হাড় গোড় সবকিছু পড়ে রয়েছে, আর তার সাথে সাথে অদ্ভুত কিছু পায়ের ছাপ, কাঁদছে। আচ্ছা, অদ্ভুতভাবে কাঁদছে, আর মেয়েটাকে না বিভৎস দেখতে দিদি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য ডার্ক ইনসাইডার। আজকের ডার্ক ইনসাইডারে আমার সাথে যে গেস্ট রয়েছে, সে যখন জাস্ট তার টিনেজ টাইমটা পার করে কলেজে ভর্তি হয়েছে, যে সময় একটা মেয়ে কলেজের এনজয়মেন্ট নিয়ে ব্যস্ত থাকে, সেই সময় সে প্রচণ্ড ডার্ক ইনসিডেন্ট এক্সপিরিয়েন্স করেছে তার লাইফে। আজকে তার ঘটনা নিয়েই শুরু করতে চলেছি দ্য ডার্ক ইনসাইডারের আর একটা ডার্ক এপিসোড। হ্যালো গাইজ, আজকে আমার সাথে রয়েছে প্রীতি। কেমন আছো প্রীতি, বলো? ভীষণ ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার সাথে অনেক দিনই আমার অফস্ক্রিনে কথা হয়েছে। 2019-20 সালে তোমার সাথে বেশ কিছু ডার্ক ইনসিডেন্ট ঘটেছিল, যেগুলো তোমার লাইফে তুমি বলেছিলে একটা পার্ট হয়ে গেছে। কি হয়েছিল আজকে জানতে চাই। সালটা ছিল দিদি 2019-20। আমি তখন সবে এইচএস দিয়েছি, কলেজের জন্য অ্যাপ্লাই করছি বিভিন্ন জায়গায়। তো এবার যেটা হয়, ফার্স্টে কেউই বুঝতে পারে না, যেমন নর্মালি কলেজ স্টুডেন্ট হলে কি হবে, যে কি হচ্ছে কেন হচ্ছে বোঝা যায় না। তো আমার জিনিসটা আমি ভেবেছিলাম যে অন্যরকম, মানে অন্য কিছু জিনিস, কিন্তু এইটা যে কোনো হরর বা কোনো এইসবের সাথে কানেক্টেড আমি বুঝিনি। ফার্স্ট যেটা হতো, আমার অদ্ভুত অদ্ভুত কিছু স্বপ্ন আসতো। স্বপ্নটা এরকম, ধরো আমি কিছু মানুষকে দেখছি, মানে স্বপ্ন তো নর্মাল মানুষ দেখেই, কিন্তু আমি দেখতাম কিছু মানুষ যারা মৃত, মানে আচ্ছা। কঙ্কাল টাইপের, যাদের হাড়গোড়গুলো পুরো ভেতরে ঢুকে গেছে, চামড়া বলে কিছু নেই, তাদের চোখ মুখ থেকে না কিলবিল কিলবিল করে মানে পোকা বের হচ্ছে, আর অদ্ভুত মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে, মানে বিভৎস নোংরা। ঠিক আছে, ওই রকম মানুষরা আমাকে এসে বলতো খেতে দে, কি রে আচ্ছা, খেতে দে, খেতে দিবি না? ঠিক আছে, খেতে চাইতো তোমার খেতে কাছে? চাইতো আমার কাছে। দেন আমি ফার্স্টে না, মানে ওইগুলো দেখে মানে ভীষণ ভয় লাগতো আমার। আমি উঠে পড়ে মানে আমার এরকম হয়েছে যে আমি ঘুমাতে ভয় পাচ্ছি। এটা দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে। একদিন এরকম স্বপ্নেই আমি স্বপ্ন দেখছি যে আমি তাকে খাওয়াচ্ছি, আর সেই স্বপ্নের মধ্যে সে আমাকে বলছে খাইয়ে দে আমাকে, খাইয়ে দে, ঠিক আচ্ছা। এরকম টাইপের। Okay. এগুলোর সাথে সাথে যেটা শুরু হয়, আমার স্কিনের মধ্যে না কিছু জিনিস, মানে ধরো পিন ফোটালে যেরকম গোল হয়ে যাবে, একটা রক্তর মতো জিনিস দেলা পেকে যাবে, ওই রকম জিনিস স্টার্ট হয়। ঠিক আছে, মানে ওইটা ফাটছে, আবার জিনিসটা রিকভারি তো করছেই না, আবার জিনিসটা সেম অ্যাজ ওয়েল অ্যাজ হতে থাকছে, ছোট ছোট ফোড়ার মতো হচ্ছে বলতে পারো। পিন, আর মাঝখানটা না একটা ডট, পিনের মতো একটা চিহ্ন, মুখ থাকছে। হ্যাঁ একদম একদম। আর তার সাথে যেটা হচ্ছিল, অজস্র চুল পড়ছিল, মানে মানুষের নর্মাল চুল কটা পড়বে, 100টা ধরে রাখি, বাট আমার না চুল এরকম ভাবে টানলেই না এত গোছা গোছা চুল পড়তো। তো তখনও আমি ভাবছি যে সেগুলো হয়তো নর্মাল। ঠিক আছে, আফটার দ্যাট কি হয় আমার সাথে, আমি ঘুমের মধ্যে ফিল করছি কেউ আমার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, মানে আমার মনে হচ্ছে যে তার জিভটা না, মানে খুব নোংরা একটা, মানে বলতেও গা ঘিন ঘিন করছে, নোংরা একটা জিভ, সে আমার গলাটা পুরো চাটছে। ঠিক আছে, আর মানে ঘুমের মধ্যে আমি ফিল করছি যে সে আমাকে পুরোটাই চাটছে, এরকম টাইপের কিছু জিনিস আমি ফিল করতে থাকি। এটা একদিন দুদিন আমার খুব আনকমফোর্টেবল ফিল হতো, যে আমি ঘুমের মধ্যে এগুলো কেন দেখছি। আমি ঘুমাতে ভয় পেতাম, মা বলতো কি রে জেগে আছিস এত রাত অবধি, আমি পুরো রাতটা কভার করে আমি সকালবেলা ঘুমাতাম। তো আমার এতে কি হতো, আমার স্টাডি, আমার হেলথ প্রচন্ড পরিমাণে ডিটোরিয়েট করতো। আফটার দ্যাট একদিন এরকম হয়েছে,
আমি ঘুমিয়ে আছি, সেম আমার সাথে এরকম হচ্ছে। প্রথম না আমার মনে হতো কি হচ্ছে, কেন হচ্ছে, এইরকম ফিল হতো। তারপর থেকে না আমি কোথাও যেন একটা হ্যাবিচুয়েট হয়ে যাই ওই ব্যাপারটার সাথে, মানে আমার ভালো লাগতে থাকে। আচ্ছা, আমি জানি না এটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস গুলো কেন ভালো লাগতে ভালো থাকে। লাগতে থাকে, যে ঠিক আছে হয়তো আমি কোথাও একটা ভাবছি, মানে একটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে ভাবছি যে এরকম কিছু একটা, কিন্তু ওটা না বিশ্বাস করো কোনো রকম আমার ভাবনা ছিল না। হুম। ওটা যেটা হতো ওটা রিয়েলি হতো, ঠিক আছে। পরের দিন সকালবেলা আমি উঠে বুঝতাম যে আমার সারা গায়ে না কিছু কিছু স্পট, আর ওই টাইমে আমি যদি বাবা মাকে বলি যে আমার গায়ে এরকম স্পট রয়েছে, মাকে বলি তো মা বলবে যে কি না কি করেছি সেরকম হুম। নর্মালি ভাববে। হুম। বাট ওরকম কোনো স্কোপ ছিল না। আমার তখনকার যে বয়ফ্রেন্ড ছিল সে লং ডিস্টেন্স, মানে তার সাথে আমার দেখাই হতো না প্রায়, ঠিক আছে। স্পট গুলো ওরকম কেমন কিছু ছিল? বাদামি টাইপের, লাইক আচ্ছা। একদম মেরুন যেটা হয়ে যায় না, হুম, মানে হুম, কালশিটে টাইপের ওই রকম, হুম, ঠিক okay. আছে, ওই রকম হয়ে যেত। প্রথম কোন দিকে হয়েছিল? প্রথম লেফট সাইড থেকে লেফট স্টার্ট সাইড হয়েছিল, থেকে। হ্যাঁ, আবার লেফট সাইডেই কিন্তু শেষ হয়, আচ্ছা। ঠিক আছে। তো এবার এই জিনিসগুলো হতে থাকে। আমি একদিন ঘুমাচ্ছি, ওই সেম জিনিস আমার সাথে হয়। হওয়ার পর আমি জাস্ট চোখটা তাকাই দিদি, কেউ একটা যেন আমার মুখের থেকে ঠিক এরমভাবে দেখে আর সাট করে সরে যায়। আমার এটা দেখে যা ভয়, মানে মানে আমি বলতে পারবো না, আমার আজও গুজবাম্পস আসে যে এই জিনিসটা আমি আজও ফিল করি ঘুমের মধ্যে। যদি আমাকে কেউ ডাকে আমি না 3 সেকেন্ড পরে উঠি, ঠিক আছে, যে আবার হয়তো ওরকম কিছু আমি একটা দেখে ফেলবো, বা আমি রাতে উঠতে ভয় পাই এখনো অবধি। তো একটা মেন্টাল হেলথ একটা ডিটোরিয়েট তো করেই। তার সাথে আমার এরকমভাবে আমার কলেজ পাস আউট হয়। আমি তারপর জবের জন্য অ্যাপ্লাই করি বিভিন্ন জায়গায়। এরপর কি হয়, জবের পাশাপাশি আমি বিভিন্ন আ ওয়েব সিরিজ বলো বা বিভিন্ন এরকম টাইপের স্পিরিচুয়াল কোনো কনটেন্ট দেখতে স্টার্ট করি। তো আমার মা-বাবা ভাবে যে এটার জন্যই আরও ১২টা বাজছে, ঠিক আছে? দিনরাত এইসব ভুলভাল কথাবার্তা বলছে। এত কিছুর পর আমার তখনও স্টিল মনে হচ্ছে যে যেগুলো আমার সাথে হচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার না। বুঝেছো? মানে সেই যে ভয়টা আমি ফিল করছি কোথাও একটা, রাত্রেবেলা ফিল করছি আমি। দিনের যে বেলা ওটা কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। আমার মাথা দিয়ে কিছু থাকছে না। হুম। আর আমি রাত্রেবেলাটা চাইছি যাতে আমি না ঘুমাই। হুম। ঠিক আছে? চোখ বন্ধ করতে আমার ভয় লাগছে সেই টাইমে। হুম। এরকম চলতে থাকে। আমার ফার্স্ট জব আমি পাই একটা জায়গায়, আইটি সেক্টর ছিল। ওখানে সবকিছু ভালো ছিল, স্যালারি ভালো ছিল, অ্যাকোমোডেশন ওরা দিচ্ছিল, সবকিছু ভালো ছিল। বাট স্টিল আমি ওখানে কন্টিনিউ করি না। মানে কেন? ওটাই বলছি, জব যে আমাকে রিজেক্ট করেছে সেটা নয়, আমি জবকে রিজেক্ট করছি। মানে আমার মনে হয় যে এটা ঠিক নয়, মানে আমি জব করব না, আমার ভালো লাগছে না জব করতে। ভালো লাগছিল না কেন? না, তার কারণ আমার মনে হচ্ছে যে না আমি করব না। আর তার থেকেও বড় কথা, আমার জ্বর চলে আসছে। মানে আচ্ছা। জবে যাওয়ার আগের দিন জ্বর চলে আসছে, 2 দিন জ্বর হচ্ছে, আবার ঠিক হচ্ছি, আবার জ্বর হচ্ছে, মানে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকছে এত কিছুর সাথে। আর ধর ওই ফোড়া ওরকম টাইপের জিনিসটা তো আছেই। আর এমন হুম। জায়গায় হয়েছে ওই জিনিসগুলো যেগুলো আমি লোককে বলতে পারবো না, ডক্টরকে নরমালি আমি দেখাতেও পারবো না সব জায়গায় গিয়ে যে আমার এরকম একটা ডিজিজ হচ্ছে। তো এবার মাকে আমি যথারীতি বলি, কান্নাকাটি করতে থাকি। তো মা কি করে, মহাদেবের চান জল এই টাইপের জিনিসগুলো আমাকে দিতে থাকে যে ঠিক হয়ে যাবি, কিছু হয়নি, সাহস বাড়াতে থাকে। তারপর আমার মনে হয় যে আমি যে জায়গাতে রয়েছি হয়তো ওই জায়গাতে থাকছি বলে আমার কোনো প্রবলেম হচ্ছে। তো এবার আমি কি করি, শিফট করি। আমার ফার্স্ট জব যেটা ছিল আইটি, ওখান থেকে রিমুভ করি, মানে ওখান থেকে লেফট হয়ে আমি অন্য একটা জবে ট্রাই করি যেটা আউট অফ ক্যালকাটা, ঠিক আছে, ওটা ছিল দিল্লিতে। আচ্ছা। তো আমি যখন ওখানে শিফট হই, ওখানে রুমে যে মানে কেয়ারটেকার ছিল সে আমাকে বলছে, দিদি আপনি একা? আমি বললাম যে হ্যাঁ একা, তার কারণ প্রত্যেকটা রুমে দুজন করে ছিল, ঠিক আছে। আমি যে হ্যাঁ, আর আমি আগাগোড়া একটু একা থাকতে ভালোবাসি, ঠিক আছে। আপনি একা? আমি বলছি হ্যাঁ আমি একা, কেন? বলছে না দিদি কিছু না, সাবধানে থাকবেন, কোনো দরকার হলে ফোন করবেন, এটা নর্মালি কি মানুষ বলেই থাকে। বললাম যে ঠিক আছে অবশ্যই দাদা। পরের দিন থেকে যেটা স্টার্ট হলো, আমার বলে রাখি আমার আফটারনুন শিফট ছিল, ঠিক আছে, মানে দুপুর থেকে রাত অবধি আমাকে শিফটে থাকতে হতো। আফটার দ্যাট আমি রুমে আসতাম, মানে মাঝরাত প্রায় হয়েই যেত। তো আমি খাবার নিয়ে আসতাম, খাবার অর্ডার করে দিতাম। তো প্রায়শই আমি যেটা জিনিস ফিল করেছি, ঘরটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যেত। আচ্ছা। দেখো দিল্লিতে নর্মাল ঠান্ডা হওয়াটা জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি মাসে,
কিন্তু ওইটা যে ঠান্ডাটা হতো সেটা বীভৎস লেভেলের ঠান্ডা হতো, মানে কনকনে ঠান্ডা। পায়ের কাছে একটা রুম হিটারও লাগানো থাকতো, বাট স্টিল আমার ঘর ঠান্ডা কনকনে ভরে যেত। ঠিক আছে, মানে আমার মনে হতো যে মানে কিছুতেই কাজ হচ্ছে না। ইনফ্যাক্ট আমি আমার যে জানলা ছিল রুমের, ওখানে আমি ব্ল্যাঙ্কেটও চাপিয়ে রেখেছি, বাট স্টিল রুম ঠান্ডা। আচ্ছা, আর রোজ রাতে আমার একটা অদ্ভুত ফিল হতো যে কেউ একটা পা ঝুলিয়ে বসে আমাকে দেখছে এরম ভাবে, সেম ভাবে, কোথায় বসে আছে পা ঝুলিয়ে? খাটে। আচ্ছা, তুমি শুয়ে আছো তার পাশেই? হ্যাঁ, আর আমি জাস্ট তাকে এরম ভাবে চাদরটা সরালাম, সরিয়ে নেবে দেখলাম, দেখে আবার ঢাকা দিয়ে আমি শুয়ে পড়লাম। ভয় লাগতো না? আমার মনে হতো না সে আমাকে প্রোটেক্ট করছে। আচ্ছা, আমি ভেবেছি কোনো হয়তো পজিটিভ কিছু, কারণ আমার সাথে তখনও খারাপ কিছু, মানে ওই জায়গায় গিয়ে খারাপ কিছু ঘটেনি। আমি ভেবেছি হয়তো আমার সাথে আমার কিছু প্রোটেকশন বা কিছু থাকে, অ্যাঞ্জেল পাওয়ার, সেই রকম কিছু আছে। তারপর থেকে যেটা স্টার্ট হয় সেটা আরো বিভৎস। হঠাৎ করে সকাল 8:30টার সময় নক নক করছে কেউ একটা গেটে। আমি ঘুরলাম, দেখছি আমাদের যে হেল্পিং হ্যান্ড থাকে তিনি এসছেন। এসে বলছে, দিদি তাড়াতাড়ি ওঠো, তুমি একটু বেরাও, আমি ঘরটা পরিষ্কার করব। আমি বলছি যে ঘর পরিষ্কার করবে, আমার কিছুক্ষণ পর শিফট, আমাকে একটু ফ্রেশ হতে হবে, ঘর পরিষ্কার করতে হবে না, তুমি অন্যদিন আসো, আমি নর্মাল ঝাড়ু আর ক্লিন করে নেবো। তখন বলছে, না দিদি এই ঘরটা কিন্তু ক্লিন করতেই হবে, আমাদের স্যার বলে রেখেছেন। আমি বলছি আমার এখানে অসুবিধা আছে, আমি স্যারের সাথে কথা বলে নেবো। তখন বলছে, না দিদি তুমি শোনো। আমি বলছি তুমি যাও, পরে আসো। দেন আমি একটু রুডভাবেই তার সাথে কথা বলি, বলো না, মানে রাত্রেবেলা শিফট করে এসে সকালবেলা তো আর এনার্জি থাকে না যে আমি 8:30টায় উঠে ঘর ক্লিনিং করাবো। এত কিছু চলার পর আমি ঘর ফর ক্লিন তো দূরে থাক, আমি আমার শিফটে বেরিয়ে যাই, আবার আসি, আবার অ্যাজ ইউজুয়াল জিনিস চলতে থাকে। তার সাথে সাথে আমার সেই ইন্টিমেট হচ্ছে কিছু একটা, এই জিনিসটাও আমার ফিল হয়। ঠিক আছে, এর সাথে আমি একদিন যেটা খুব বাজে লাগে জিনিসটা, সেটা হচ্ছে আমি বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিতাম। ঠিক আছে, ননভেজ আইটেম, ভেজ আইটেম খুবই কমই খেতাম। অদ্ভুতভাবে ধরো আমি চিলি চিকেন বা ধরো ফ্রাইড রাইস বা নুডলস কিছু অর্ডার দিলাম, সেগুলো কিন্তু থেকে যেত। ইনফ্যাক্ট পরের দিনও থাকতো। মানে শীতকালে যেটা হয় না, মানুষ রেখে রেখে খায়ও অনেকে, আমি সেটা করতাম, পরের দিনও থাকতো। বাট আমি যখন মাটন অর্ডার দিতাম না দিদি, মাটনটা থেকে না, মানে যেই প্যাকেট খুলবো, অদ্ভুত একটা স্মেল, মানে একটা চড়া বটকা, মানে মনে হচ্ছে মাটনটাকে কেটে রান্না করেছে, গন্ধ, মাটনটা 5 দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছে, ওরকম একটা বটকা স্মেল আসছে যখনই মাটন নিতে? যখনই, যতবারই God. আমি মাটন নিয়েছি, আর আমি বিভিন্ন দোকান থেকেই নিয়েছি। দেন এগুলো যখন হতো না, আমি তাদের কাছে কমপ্লেন লঞ্চ করতাম যে এরকম মাটন আমাকে কেন দেওয়া হচ্ছে। তখন তারা বলছে, ম্যাম আপনার সাথে তো অনেকেই নিচ্ছে, তারা তো কিছু বলছে না। ইনফ্যাক্ট এইটা দেখার জন্য আমি এটাও করেছি যে ধরো আমি হয়তো ভুল, বা ওরা হয়তো ভুলভাল মাটনই দিচ্ছে, মানে হয় না অনেক পচা মাংস দিয়ে দিচ্ছে। আমি পাশে, মানে আমাদের মানে আশেপাশেও তো দোকান থাকে মাটনের, তো আমি ওই রান্না করে নিয়ে এসেছি দিদি, স্টিল ওই মাটন থেকে গন্ধ, যেখান থেকেই আমি মাটন আনছি। একবার আমি টেস্ট, এবার দেখো মাটনের তো অনেকটাই প্রায় দাম হয়, আমি একদিন টেস্ট করতে গেছি, বিশ্বাস করবে না, ওইটা টেস্ট করে না জাস্ট আমি ফেলে দিয়েছি। ঠিক আছে, এতটাই চড়া উগ্র মাংস পচা গন্ধ। ঠিক আছে, এই জিনিসগুলো হতো। রাত্রেবেলা আরো বিষয় বাড়তে থাকে। রাত্রেবেলা কি হয়, পোড়া স্মেল চারদিক থেকে, আচ্ছা, মানে একদম পোড়া একটা মাংস, পোড়া পচা একটা গন্ধ, ওরকম স্মেল দিত। রুম ফ্রেশনার দিচ্ছি, বাট যাচ্ছে না কোনোভাবেই। এই গন্ধটা আপ টু কটা অবধি, ওই 4:30 অবধি থাকতো। আচ্ছা, 3টে থেকে 4:30 অবধি থাকতো। দেন আমি আবার ভালোভাবে ঘুমাতে পারতাম। এই হচ্ছে রুটিন। আর তার মধ্যে তো সকালবেলা 8:30 থেকে দিদি এসে করানোর, তো আর বলতো, দিদি ঘরটা আজকে তো পরিষ্কার করতেই হবে। আমি বুঝতে পারতাম না কি এত ওনার জরুরি। এবার আমি নর্মালি ভাবতাম যে হয়তো হাত সাফাই বা এরকম কিছু একটা করে দিতেই পারে, যার জন্য এত জোর জবরদস্তি বলছে। আর আমাকে কেয়ারটেকার রোজ রাত্রে একবার জিজ্ঞেস করতো, দিদি ঠিক আছেন তো? বলতাম, আপনার সাথে তো আমার কিছু, মানে সকালবেলায় দেখা হচ্ছে, মানে সরি আফটারনুনেই দেখা হচ্ছে, আপনি আমাকে রোজ কেন জিজ্ঞেস করছেন ঠিক আছেন তো, ঠিক আছেন তো? এরকম একটা ব্যাপার হতো। লাস্ট যেদিন আমি অনেকদিন কন্টিনিউ করি, ঠিক আছে, লাস্ট এইসব ঘটতেই থাকে একদম লাস্ট যেদিনকে আমি ছাড়তে বাধ্য হই, সেই জিনিসটা বিভৎস হয়, মানে বিভৎস। আমি রুমে আসার পর আমি শাওয়ার নিই। ওকে, শাওয়ার নিচ্ছি, কানের এই পাশ থেকে কেউ একটা বলছে, চলে যা, না হলে মরে যাবি, চলে যা না হলে মরে যাবি। মানে ঠিক এখান থেকে এই পাশে আসছে আওয়াজটা, বাদিক থেকে আসছে। হ্যাঁ।
আর আমি না ফ্র্যাকশন অফ মোমেন্ট আমি যে এরমভাবে তাকিয়েছি, সারা রুমের লাইট বা ওয়াশরুমের লাইট সব বন্ধ, মাই গড। ঠিক আছে। আর সেই টাইমে আমার কিছু করণীয় নেই, মানে আমি ভাবছি এটা আমি কি শুনলাম 3 বার, ঠিক আছে, 3বার 3বার শুনেছো? শুনেছি এই জিনিসটাই। তো ঠিক রুমে, ছিলে তখন তুমি? হ্যাঁ মানে আমি অফিস থেকে এসেছি, এসে শাওয়ার নিচ্ছি, আমি যে কিছু ড্রিঙ্ক করেছি সেটাও নয়, কিচ্ছু না। আর আমার মানে ওরকম কোনো নেশাও নেই যে আমি কিছু খেয়ে আমি ওরকম কিছু অফিস থেকে আসবো। তো আমি ওটা শোনার পর না দিদি আমার আর হাত পা চলছে না, আর তার মধ্যে স্বাভাবিক। লোডশেডিং, আর ওরকম জায়গায় লোডশেডিং হওয়াটা মানে হয়ই না বলতে গেলে, আনন্যাচারাল। হ্যাঁ একদম। তো এবার আমি কোনো রকমে নিজেকে একটা ক্লিন আপ করে আমি কোনো রকমে ওয়াশরুম থেকে বেরালাম। ওয়াশরুম থেকে বেরানোর পর আমি মানে আমার ফোনের টর্চ লাইট জ্বালাবো, তখন দেখছি কারেন্ট চলে আসলো। আচ্ছা। দেন আমি আবার যখন ওয়াশরুমে যাচ্ছি তখন দেখছি আয়নাটা ঠিক চেরা এরকম ভাবে। কি হ্যাঁ বলছো? হ্যাঁ, মানে আয়নাটা কাঁচ, আগে আয়না ঠিক যে ছিল? হ্যাঁ আয়নার কাজ মানে ভীষণই ভালো ছিল অ্যাজ ইট ইজ, বাট ওটা না এরকম স্ক্র্যাচ পুরো। আমি বুঝলাম না কেন হলো, আর তখন আমি এত নলেজ ছিল না যে কেন এগুলো হচ্ছে বা কি জন্য হচ্ছে। তারপর আমি যেটা করি আমি বাইরে বেরিয়ে বন্ধুদেরকে ডাকি যে ভাই এরকম এরকম কিছু ফিল হচ্ছে আমার, তোদের কি এরকম কিছু ফিল হয়? তখন ওরা বলছে ভাই কারেন্ট ছিল না, কোথায়, আমাদের কাছে তো কারেন্ট ছিল, কখন ওসব গেছে জায়গা। কারেন্ট, আমাকে তো একবার ফোন করবি। আমি বলছি না আমি ওয়াশরুমে ছিলাম। বলছে ও তাহলে কি আর কি, তুই তো ওয়াশরুমেই ছিলিস, টিভি ফিভিও তো, আর একটা টিভিও ছিল, ঠিক আছে, টিভি ফিভিও তো দেখছিলিস না, অ্যাজ এ মানে প্রবলেম তো হওয়ার বিষয় নয়। না কারেন্ট ফারেন্ট যদি চলে যায় দেখ এখানে তো কারেন্ট যাওয়ার কথাই নয়, জেনারেটরও যায় আছে, না ওরা ঠিক আছে। ওখানে ওইসব জায়গায় তো কারেন্ট। এইটা ছিল লাস্ট মানে ওই পিজিতে বা রুমে, এইটা ছিল আমার লাস্ট মানে ইনসিডেন্টের কথা যদি তুমি বলো, তারপর? ওই হোটেল সরি, ওই জায়গাতে লাস্ট। জায়গাতে, তারপর হ্যাঁ। আমি বুঝি যে জায়গাটা ঠিক নয়, আমি সাথে সাথে নিচে যাই, নিচে গিয়ে আমি কেয়ারটেকারকে কনফার্ম হই যে তুমি কিছু তো একটা লুকাচ্ছ, তুমি বলো তো কি হয়েছে। কারণ আমার রাত্রেবেলা মনে হচ্ছে কেউ একটা কিছু করছে আমার সাথে, কেউ একটা বসে দেখছে, কেউ একটা হাঁটা চলা করছে, কানের পাশ থেকে নিঃশ্বাস নিচ্ছে, এত কিছু কি করে ভুল মানুষ হতে পারে। আর সেম আমি যখন মানে ঘরেতে ভয় পাচ্ছিলাম, ওখানে গিয়ে আমার ভয় লাগছে। ভাবো আমার ওখানে মা বাবা নেই, কোনো কাজিন নেই, কেউ নেই, আমি ওখানে একা, আর ওখানে গিয়ে আমি এগুলো ফিল করছি। স্বাভাবিক ব্যাপার। মানে আমার সেখানে আমার তখন মনে হতো যে আমাকে নাইট শিফট দিয়ে দিক, আমি রাতে ঘুমাবোই না। আমার কাছে এইটা একটা পয়েন্ট ছিল, আমি রাতে ঘুমাবো না, দরকার নেই রাতে ঘুমানোর। বাড়িতে আসি, বাড়িতে এসে মাকে বলি এরকম কিছু। মা বলে যে দেখ তোর মনের ভুল হচ্ছে, তুই কিছুদিন রেস্ট নে, আর ওখানে গিয়ে খাওয়া দাওয়াও সেরকম হচ্ছিল না, তোর কিছুদিন রেস্ট নি। আবার যা হয় না যে একটা কাজ থেকে ফিরে আসার পর একটা ডিমোটিভেট ফিলও হয়, যে আমি ইনকাম করছিলাম, ইনকাম স্টপ হয়ে গেলে একটা ডিমোটিভেট ফিল হচ্ছে যে আমার লাইফেই কেন এগুলো হচ্ছে, কি জন্য হচ্ছে। তারপর আমি যেটা করি, মা বলে যে তুই বন্ধুদের সাথে একটু ঘুরে আয়। তো আমি যাই তাজপুরে, আমাদের বন্ধুদের সবার আচ্ছা। 5 জনের টিম, 5 জনের ট্রিপ প্ল্যান হয় যে আমরা যাব তাজপুর, মন্দারমণি দিল্লি বা থেকে তুমি পার্মানেন্ট চলে আসো? হ্যাঁ, আমাকে জবটা ছাড়তেই হয়েছিল। ওকে। তাছাড়াও কিছু ফ্যামিলি ইস্যুও হয়ে গেছিল সেই টাইমে, বাবারও ভীষণ শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তো আমি সেইটা হিসেবে আর কন্টিনিউ করতে পারি না, আর এইরকম ইনসিডেন্ট তো আমি পারিনি আর কন্টিনিউ করতে। তো বাড়িতে চলে আসি, আসার পর আর কি আমার মা বাবা বলে যে তাজপুরে যাও তাহলে তুমি। আমি বলি যে এরকম তাজপুরের কথা হচ্ছে সবাই মিলে, তাহলে তাজপুরে যাই। বাবা বলে যে ঠিক আছে যা। এরপর যেটা হয় মানে আমি তখন অবধি ভাবছি যে হয়তো আমার লাইফে সবটা ঠিক হয়ে গেছে, বা বাবা মার কাছে এসেছি। বাচ্চা মেয়েরা কি ভাবে যে বাবা মার সংস্পর্শে সবটা ঠিক হয়ে যাবে, বাট আমি তখনও বুঝি না যে এটা আর একটা পার্ট, মানে আমি এখনো কিছু জানি না সেই পার্টের। তো তাজপুরে যখন হোটেলগুলো দেখি ভীষণ ভালো লাগে। আর আমাদের যে রুমটা ছিল, মানে আমার স্পেশালি রুমটা ছিল, আমি সিঙ্গেল, আমি আগেই বললাম একা থাকতে খুব ভালো লাগে, মানে ভয় পাই যাই পাই, বাবা মা না থাকলে আমি একা থাকবো, বা বাবা মা থাকলে বাবা মা ভাই ঠিক আছে ফাইন। এবার আমি একটা রুম নিয়েছি, মানে সবাই 2 জন করে শেয়ারে ছিল, ঠিক আছে, 3টে রুম টোটাল নেওয়া হয়েছিল, আর একটা রুমে আমি একাই ছিলাম। রুমটার বারান্দাটা খুব সুন্দর, মানে কাচের একটা ওয়াল, মানে ওপাশ থেকে একদম সি বিচের একটা ভিউ আছে, মানে যেটা হয় নর্মালি, খুবই সুন্দর। তো ওখানে আমরা বন্ধুরা মিলে ভীষণ এনজয় করি, মানে আমার মনে হচ্ছে যে সবটা আবার ঠিক হয়ে গেছে, সবটা ঠিক আছে, চলছে ভালোভাবে, ঠিক আছে। এরপর যেটা হয়, আমি বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা দেওয়া হয়,
আমরা চিকেন, মাটন, কেউ ফিশ, ফ্রাইড রাইস এইসব খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে যায়। যেহেতু আমার রুমটা বেশি বড় ছিল, সি ভিউ টাইপের রুম ছিল, তো সবাইকে বলি আমার রুমেই খেয়ে নে, তোরা তো দুজন দুজন করে থাকবি শেয়ারিংয়ে, ওই রুমটা নোংরা করতে হবে না। আর আমার একটা অভ্যেস আছে, রুম খাওয়া দাওয়ার পর আমি মানে সব প্লেট নিয়ে বাইরে রেখে দিই। রাতের বেলা এটা? রাত্রেবেলা, একদম রাত্রের কথা বলছি। তখন কটা বাজে? 1টা-2টো বাজে। আমি শুয়ে শুয়ে আমার বয়ফ্রেন্ড যে ছিল তখনকার, তার সাথে কথা বলছে ভিডিও কলে। আমাদের লং ডিস্টেন্স ছিল। তো এবার ও আমাকে বলছে হুট করে, তোমার পেছনে ওটা কে? আচ্ছা। আমি বলছি, আমার পেছনে আবার কে? কি সব বলছো, ভয়টই দেখাচ্ছ নাকি? আমি এরকমই ক্যাজুয়াল তখনও। না, কার সাথে গেছো তুমি? কার সাথে আছো? তুমি তো বললে একা একা থাকবে, তুমি, তোমার পেছনে ওটা কে? আমি বলছি কেউ নেই, পাগল নাকি? আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, বাট ও স্টিল আওয়াজ পাচ্ছে ফুটপ্রিন্টের। মানে ও বলছে কেউ একটা হাঁটছে ধাপ 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 করে। আমি বলছি এটা হতেই পারে না, মানে আমি একাই রয়েছি, কে থাকবে আর এখানে? ও বলছে না আমি আওয়াজ পাচ্ছি, আমার ভাল লাগছে না এরকম ভাবে থাকতে। মানে ও তো ভুলভাল একরকম বুঝলো, বুঝে ফোনটা কেটে দিল। আমি বলছি যা বাবা, মানে আমি এখানে আসলাম মাইন্ড ফ্রেশ করার জন্য, একটু ভালোভাবে থাকার জন্য, সবটাই ঠিক ছিল, আবার কি হয়ে গেল রাত্রে? মানে রাত্রে হলেই যত সমস্যা। দিয়ে আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ি। তারপর থেকে দিদি যেটা হয় বীভৎস, সেটা হচ্ছে আমি ঠিক ফিল করছি কেউ একটা কন্টিনিউয়াসলি হাঁটাচলা করছে। আচ্ছা। হ্যাঁ, মানে আমার ধরো বেডটা এখানে রয়েছে, সামনের দিকে একটু করিডোর টাইপের রয়েছে, তার পাশে আর কি উইন্ডোটা রয়েছে, সামনে টিভিও রয়েছে, এই দিক থেকে এন্ট্রেন্স। ওকে, কেউ একটা হাঁটা চলা করছে। আর বাথরুমের সুইচটা টিক 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 এরকম হচ্ছে, মানে কেউ আওয়াজ একটা হচ্ছে। কন্টিনিউয়াসলি অন অফ করছে। এবার আমি না মানে মনকে সান্ত্বনা দিচ্ছি, কিছু নয়, অনেক দিন এইসব ভুলভাল হয়েছে তোর সাথে, তোর ওইগুলি তুই হ্যালুসিনেট করছিস। আমি তাও শোয়ার চেষ্টা করছি, বাট মাঝে মধ্যে না আমার মনে হলো আমি একবার চাদরটা খুলে দেখি তো কে। আমি চাদরটা জাস্ট হালকা সরিয়ে দেখছি কেউ নেই। আর আমার একটা অভ্যেস, আমি লাইট জ্বালিয়ে শুই, ঠিক আছে? মানে সব লাইট না, বাট কিছু কিছু ডিম লাইট জ্বালিয়ে শুই। আর ফল সিলিং থাকে এমনি ওরকম 5 স্টার হোটেলে, তো ফল সিলিং জ্বলছে, কেউ কোথাও নেই। আবার শুচ্ছি, আবার ওরকম হচ্ছে। সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা হয়েছে, আমি শুয়েছি, ঠিক আমার মনে হলো ওইদিকে দরজা ধরো, দরজা থেকে কেউ একটা স্ক্রল করতে 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 আমার এই পাশে আসলো, ঠিক আছে? তার আওয়াজটা ধাপ 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 করে, মানে স্ক্র্যাচ করে না কুকুররা, বিড়ালরা স্ক্র্যাচ করতে করতে তার আওয়াজটা এতটা এলো। আমি না চাদরটা সরিয়েছি, ব্ল্যাঙ্কেটটা, দেখছি কেউ কোথাও নেই। সাথে সাথে বারান্দা থেকে, মানে উইন্ডো থেকে কিছু একটা চলে গেল। আমি জাস্ট উঠে বসলাম যে কি হচ্ছে এগুলো আমার সাথে? মানে আমাকে কি তাহলে আজকেও জেগে থাকতে হবে? মানে আমি দিনের পর দিন, মানে আমি একটু পিস পাবো না? মানে আমি রাত্রেবেলা সেম জিনিস, দিনের বেলা আমি এরকম হচ্ছে, রাত্রেবেলা এরকম হচ্ছে, কি হচ্ছে আমার সাথে? রুম থেকে বারান্দায় তো একটা কাচের দরজা রয়েছে, সেটা ভেদ করে চলে গেল। কি করে হয় এটা? হ্যাঁ, পসিবল না, দরজা তো দেওয়া রয়েছে। কোনো বিড়াল কুকুর কিছুই করতে পারবে না। আমি যখন ঘুমিয়ে আছি দিদি, আমার ঠিক ফিল হচ্ছে কেউ একটা এরকম করলো, মানে একটা ঠান্ডা একটা স্পর্শ কানের পাশ থেকে ঠিক এরকম করলো, মানে চুলটা সরিয়ে দিল যেন। আচ্ছা। দেন আমি না ভাবছি কি হচ্ছে রে বাবা এরকম, মানে লাইক আমি তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছি যে ফাঁকা ঘর, কেউ নেই, আর সেখানে আর কানের পাশ থেকে কে চুল সরাবে। দেন আমি আবার অন্য পাশ ফিরে লেপ মুড়ি দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। তো এবার আমি ফিল করতে থাকি যে আমার একটা পোর্শন পুরো অবশ হয়ে যাচ্ছে, মানে আমি নড়াচড়া করতে পারছি না, আচ্ছা, অবশ হয়ে যাচ্ছে, আর কেউ একটা টাচ করছে। আর দেখবে ঠান্ডা হাত যদি টাচ করে না, তুমি ফিল করতে পারবে এরকম ঘাড়ে পিঠে এরকম টাচ করছে। আচ্ছা। তো এগুলো হওয়ার পর আমি জাস্ট উঠে বসে পড়ি, আরো কয়েকটা লাইট থাকে, লাইটগুলো জ্বালাই। লাইট জ্বালানোর পর যথারীতি আমি না, মানে জাস্ট এরকম ভাবে হয় না যে দেখবে শোয়া বসা টাইপের, এরকম ভাবে নিয়ে আমি চোখটা জাস্ট বন্ধ করেছি, একটা নিদ্রাতে রয়েছি, মানে একটা ড্রাউজিনেসে রয়েছি। আমি উঠলাম, উঠে বন্ধুদেরকে ফোন করব বলে চেষ্টা করলাম, দেখলাম নট রিচেবল আসলো। আমি ঠিক আছে কালকে সকালবেলা দেখা যাবে। দেন আমি কি আমি মনে হলো যে একবার ফ্লোরটা দেখি তো কিছু হলো নাকি ফ্লোরে, যেহেতু কার্পেট পাতা কিছু তো বোঝা যাবে। তো আমি উঠলাম, উঠে যে লাইট জ্বালিয়েছি, আমার পাশে বেড সুইচটা জ্বালিয়েছি, গিয়ে দেখছি পুরো কাটা, মাছের কাটা, হাড় গোড় সব কিছু পড়ে রয়েছে। আর তার সাথে সাথে অদ্ভুত কিছু পায়ের ছাপ, যেরকম রক্তের পায়ের ছাপ, কিন্তু শুধু আঙুলগুলো, মানে ঠিক জাস্ট এরমভাবে কেউ একটা হেঁটেছে।
বুঝেছো? গোড়ালি তুলে। পুরো রুমটাতে, হ্যাঁ, মানে মনে হচ্ছে ওই যতটুকু আমি আওয়াজ পেয়েছি ঠিক সেই পোর্শনটুকু ওরকম এসেছে দরজা থেকে। আমার কি মনে হলো আমি একবার বাইরে গিয়ে দেখি। হুম। ভাবতে না ভাবতেই দরজাতে ধাম 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 করে আওয়াজ। আমি জাস্ট উঠে বসলাম, উঠে বসে এরকম আমি ভেবেছি যে আমার বন্ধুরা হয়তো এসছে, নট রিচেবল যেহেতু মেসেজ যায় না অনেক ক্ষেত্রে, তো ওইটার জন্যই হয়তো ওরা এসছে যে তুই এত রাতে ফোন করেছিস বা কিছু। আমি গিয়ে খুলছি, কেউ কোথাও নেই, পুরো করিডোর পুরো ফাঁকা। কি বলছো? হ্যাঁ, আর আমার রুমটা যেটা ছিল সেটা একদম লাস্টের দিকে, তারপরে এক্সিটের নিচে সিঁড়ি নেমে গেছে, পাশে আচ্ছা। লিফটও আছে। তো এবার আমি দেখছি সামনেটাতে মানে করিডোরের পাশে আমি যে বললাম না প্লেটগুলো রেখেছিলাম, ওই প্লেটগুলো না পুরো চেটে সাফ করা। আর অদ্ভুত বিষয় আমার তখন লাগে যে প্লেটের ওপর কোনো কাটা নেই, কাটা বা মাংসের হাড় কিচ্ছু নেই, কিন্তু কাটা মাংস সব আমার রুমে ভেতরে। অদ্ভুত। আমার তখন গাটা ভারী হতে শুরু করে, লাইক কিছু তো একটা হচ্ছে ব্যাপার, মানে যেটা আমি আগে ফেস করেছি, দিল্লিতে ফেস করেছি, সেগুলো সেম জিনিস ঘটছে কেন আবার। আমি পাগুলো যে ফুটপ্রিন্ট যেগুলো ছিল সেগুলোর আমি ফলো করি। আমি কেন জানি না ফলো কেন, করেছিলে? আমি জানি না, আচ্ছা, হয়তো কিছু ডেকে নিয়ে গেছে আমাকে। তারপর কি হলো? আমি ফুটপ্রিন্ট ফলো করতে করতে আমি জাস্ট করিডোর থেকে নিচে নেমে যাই, নেমে গিয়ে একটা লন থাকে সামনে, ওখান থেকে বেরাতে যাব, হুম। হঠাৎ করে আমার ফিল হয় যেটা কেউ একটা আমার কাঁধ দুটোকে ধরে এরকম ভাবে ঝাঁকাচ্ছে, ম্যাডাম ম্যাডাম আপ কাহা যা রে হো, আপ কাহা যা রে হো। আমি জাস্ট উঠে পড়ে গেলাম যে আমি এখানে কেন, তুমি আমি যাচ্ছিলে? কেন এখানে, মানে আমি আমি আমার কোনো আচ্ছা। সেন্সই নেই, আমি কি করে মানে আমার রুম থেকে আমি এখানে আসলাম, মানে আমার কাছে কোনো ক্লু নেই, কিচ্ছু নেই। আমি তখন ওনাকে বললাম আমি এখানে কি করছি? উনি বলছেন যে वो तो मैं पूछ रहा हूँ कि आप इधर क्यों हो? इतने রাত মতলব 3:30 তো বেজেই গেছে ধরো, কারণ শুতে শুতেই আমাদের 2-2-2:30 বেজে গেছিল, যে আপনি এত রাতে কি করছেন বাইরে? তখন আমি বললাম যে না কিছু না, আমাকে একটু রুম অবধি তাহলে ছেড়ে দিন। উনি ছাড়তে যায়, আমি ওনাকে এটাও বলি যে আমার রুমটা খুব নোংরা অবস্থা, আপনি প্লিজ ক্লিন আপের ব্যবস্থা করুন। বলছে আপনার বন্ধুদেরকে আমি ডাকবো ম্যাম, আপনার প্রবলেম হচ্ছে কিছু? আমি বললাম না কাউকে ডাকতে হবে না, আপনি রুমটা ক্লিন করে দিন। তখন বলছে যে ঠিক আছে। গিয়ে দেখছি রুমে কিছু নেই দিদি। কি বলছো? হ্যাঁ, তুমি যে এর আগে এত কিছু দেখলে, পরে রুমে কিছু দেখা গেল কিছু না? নেই। যদি রক্ত, আমি তোমাকে বললাম না রক্ত পুরো তাজা রক্ত, ওই স্পটগুলো কোথায় গেল? নেই রুমে কিচ্ছু। নাথিং। তারপর? আমি ওনাকে যে অতটা নিয়ে আসলাম, আমি ওনাকে বললাম এত কিছু যে আমি পরের দিন রিপোর্ট করব, কমপ্লেন করব, আমার কথাবার্তা দাঁড়ালোই না। তখন উনি আমাকে বলছেন ম্যাম কি বলছেন এইসব, আপনি ঘুমের ঘোরে দেখেছেন, আপনি শুয়ে পড়ুন যান, আমি আপনার বন্ধুদেরকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর থেকে দিদি আমার কিছু মনে নেই। হ্যাঁ, মানে তারপর থেকে আমি সেন্সলেস হয়ে যাই, কেন হই, কি জন্য হই, আমার কখন হয়েছিল সেন্সলেস? জাস্ট আমাকে উনি বললেন যে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার বন্ধুদেরকে কি ডাকবো, বা আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে, এরকম কনভারসেশন হয় ওনার সাথে। তারপর থেকে আমার কিছু আর মনে নেই। আমার ঘুম ভাঙে পরের দিন ভোরবেলায়, আমার বন্ধুরা চারদিকে দাঁড়িয়ে আমাকে বলছে উঠছিস প্রীতি, প্রীতি তুই ঠিক আছিস? আমি যখন জাস্ট চোখ খুলে, আমার প্রচুর জ্বর, ভুলভাল বকেছি সারা রাত নাকি, মানে তারপর থেকে যে ও আমাকে ডাকছে, আমি যাচ্ছি তোমার কাছে, তুমি দাঁড়াও, আমি এসে গেছি, এই সব উল্টো পাল্টা, মানে এইসব নাকি আমি কথা বলেছি। আর ওরা আমাকে বলছে যে তুই এরকম হচ্ছে চল বাড়ি যাব। আমি বলছি দেখ একটু আনন্দ করি, এসেছি, আর আমার হয়তো ওটা ভুল বা হ্যালুসিনেট আমি আগেও করেছি, হয়তো আমার কিছু প্রবলেম হচ্ছে মেন্টালি, আমি গিয়ে ডক্টর আর একবার দেখিয়ে নেবো, অন্য ডক্টর। তো ওরা ভাবে যে ঠিক আছে হতে পারে, হয়তো সেন্সলেসও হয়ে গেছে, হয়তো খাওয়া দাওয়া বা উল্টোপাল্টা ডিহাইড্রেশনের জন্যও হতে পারে। তো দেন আমি সেই দিনটা ওখানে স্টে করে যাই। ঠিক আছে, এরপর যেটা হয় দিদি সেটা আরও সাংঘাতিক। আমরা 6টা নাগাদ সবাই মিলে প্ল্যান হয় যে চলো সমুদ্রে একটু যাব, যে বসবো একটু খাবো মাছটা, যেটা হয় গেলে সমুদ্র আশেপাশে। তো গিয়ে আমি দেখছি আমার বন্ধুরা অনেকটা এগিয়ে যাচ্ছে, আর আমাকেও কিন্তু সাথে নিয়েই যাচ্ছে, কিন্তু হয় না যে ওরা একটু এগিয়ে গেছে, আমি ফটো তুলতে তুলতে একটু পিছিয়ে গেছি, কিন্তু আমার ফিল হচ্ছে আমাকে হাত ধরে ধরে কিন্তু নিয়ে যাচ্ছে আমার বন্ধু। আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাচ্ছে যে চল তো শরীরটা তো খারাপ, আমার সাথে চল, এরম ভাবে হাতটা ধরে ধরে নিয়ে যাচ্ছে। তোমার এটা ফিল হচ্ছে? হ্যাঁ, আমি হাঁটছি, বাট তাও আমার মনে হচ্ছে যে ওরা অনেকটা আগিয়ে গেল, অনেকটা আগিয়ে গেল, আমি কেন যেতে পারছি না, আমি কেন যেতে পারছি না। এটা হতে হতে হঠাৎ করে পেছনে এরকমটা থাপ 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 আমার কাঁধে।
আমি যে পেছনে এরকম মানে আমার যে জ্ঞানটা ফিরলো, আমি পেছনে ঘুরে দেখছি তুই, যে হ্যাঁ তুই এখানে কি করছিস এতক্ষণ, মানে কেন এখানে দাঁড়িয়ে আছিস কেন, আমরা তোকে সারাটা জায়গায় খুঁজছি, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি বলছি আমি তো তোদের সাথেই হাঁটছিলাম, তোর কিছু হয়ে গেলে কাকু কাকিমাকে কি বলবো? আর স্বাভাবিক, মানে আমার কিছু যদি হয়ে যায় আমি ওর রেসপন্সিবল। তখন আমি বলছি যে আমি তো তোদের সাথেই ছিলাম, তোরা একটু এগিয়ে গেলি, আমি ফটো তুলছিলাম, দেখ আমার ফোনে কোনো ফটো নেই দিদি, ওই সময়ের কোনো কোনো নেই। ফটো নেই। আমার যা ফটো অত- আছে সকালবেলা দুপুরবেলা বন্ধুরা মিলে লাঞ্চ করেছি, বাট ইভিনিং এর একটা ফটোও নেই। কতক্ষণ এরকম তুমি মানে আলাদা দেখো ছিলে আমরা ওদের থেকে? 6টায় বেরিয়েছি, ওদের বক্তব্য যে ওরা 6:30 থেকে আমাকে খুঁজে পাচ্ছে না, আচ্ছা, পেয়েছে কটায় 10টায়। তার মানে এতক্ষণ? অতক্ষণ আমি কোথায় ছিলাম আমি নিজেই জানি না। কিন্তু আমার যতটুকু জ্ঞান আছে, আমি এখনো অবধি আমি জানি যে আমাকে হাত ধরে ধরে আমার বন্ধু নিয়ে যাচ্ছিল, চল 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 আরেকটু তো চলে এসছি, ওই তো ওরা। বন্ধু কি বলছে? তোমার হাত ধরে এনেছিল? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছে যে চল চল আরেকটু তো, ওই তো না, ওরা। তোমার অরিজিনালি যখন বন্ধু, এটা তোমার মনে হয়েছে, এটা আমার তোমার version। বন্ধু যখন তোমাকে পেলো, ও বললো যে তুই এতক্ষণ কোথায়, তখন তুমি ওকে বলনি তুই তোমার হাত ধরে নিয়ে হ্যাঁ, যাচ্ছিলি? হ্যাঁ। তখন ও কি বললো? তখন ও বলছে তুই কি পাগল নাকি, তোকে আমরা খুঁজছি চারিদিকে আর তুই ছিলিস অন্যদিকে, তুই একদম মানে ব্যাকে চলে এসছিস, আর তুই বলছিস তুই আমি তোর হাত ধরে ধরে তোকে নিয়ে এসছি। মানে বুঝতে পারছো? তখন আমার মাথায় না জাস্ট ঘোরপাক খাচ্ছে যে কি হচ্ছে, আমিটা অ্যাকচুয়ালি আমি তো, মানে এই যে আমি আছি এটা আমি তো, বা আমার বন্ধু আমার সামনে আছে এটা বন্ধু তো। মানে একটা হয় দিদি তুমি ঘুমের ঘোরে দেখছো, তুমি সামনে দেখছো, স্ক্রলিং, এগুলো একটা ব্যাপার, কিন্তু একটা হচ্ছে আমি তোমার মতনই দেখছি যে আমার সাথে কথা বলছে, হাত ধরে টাচ করে নিয়ে যাচ্ছে, কিন্তু সে আমি না, সে আমি না। যেটা তুমি ফিল করেছো। হ্যাঁ, একদম। তো এগুলো হওয়ার পর আমাকে বললো চল, আর ভাল লাগছে না, আমাদের আর থাকতেও ইচ্ছা করছে না, সারাটা বিকেল তো সন্ধ্যা তো কিছুই হলো না, আমাদের মার্কেটিং এ অনেক কিছু প্ল্যান ছিল খুব, বন্ধুরা মিলে যেটা হয়, কিছুই হলো না। আমারও মনটা খারাপ হয়ে গেল কোথাও গিয়ে যে এরকম হলো। আর প্রায় আমার প্রচণ্ড জ্বর, মানে প্রায় 101 ছাড়িয়ে, মানে ওরা জলপট্টি দিয়ে কোনো রকমে মানে স্টেবল অবস্থাতে আমাকে রেখেছে, মেডিসিনের পর মেডিসিন খেয়ে যাচ্ছি। ওই রুমেতে ওরা আমাকে আর একা ছাড়লো না, পরের দিন বললো আমাদের সাথেই শুবি। আমি অ্যাজ ইট ইজ ওদের সাথেই শুই, ঘুমাই। পরের দিন সকাল হতে আমরা ওখান থেকে বেরিয়ে আসি, বাড়িতে এসে সেম যাকার তাই, একই স্বপ্ন একই দেখা। স্বপ্ন। মানে লাইফটা না একটা প্যাথেটিক হয়ে গেছিল, মনে হচ্ছে আমার লাইফটা, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, মানে আমি কেন? এরকম মনে হবে আমার সাথেই কেন, এটা কেন হচ্ছে? জব, পার্সোনাল রিলেশনশিপ, মেন্টাল হেলথ, সব কিছু শেষ। কিন্তু তুমি এখনো নাগাল পাওনি যে কেন হচ্ছে তোমার হচ্ছে? সাথে। হ্যাঁ। এরপরে কি হলো? তো এত কিছুর পর আমাকে আমার মা বাবা বললো যে, এবার আমার বন্ধুরাও বলেছে কিছু আনইজি ফিল করেছে ওরাও আমার ক্ষেত্রে, মানে কিছু বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জেস, মানে আমি নাকি খাচ্ছিলাম মানে দুটো হাতে করে গপ 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 করে, যেটা আমার আচ্ছা, মনে নেই দিদি। বন্ধুরা এটাও এগুলো বলেছে। বলেছে? হ্যাঁ, যে কাকিমা ওকে একটা কিছু দেখাও, আমি জানি তোমরা বিশ্বাস করবে না, বাট আজকালকার দিনে এরকম কিছু হয়, একটু দেখাও, মানে ভালোই তো হবে না আলটিমেটলি আপনাদের মেয়ের। তো দেখায়, তখন আমাকে একটা পীর বাবার কাছে নিয়ে যাওয়া হয়। তো আমি যখন সেই মাজারে যাই, অনেক মানুষ ছিল সেই পীর বাবার কাছে, সেই মানুষগুলোকে ওই পীর বাবা বলে আজকে চলে যান আপনারা, কালকে আসবেন, আজকে অন্য একজনকে দেখতে হবে। আচ্ছা। এই ভয়েসে আমার দিকে তাকিয়ে বলে। আমি বুঝলাম যে হয়তো আমাকেও বলছে, আমি তো ভাবলাম আমাকেও বলছে, আমি বললাম যে চলো মা তাহলে, মানে ওখানেও একটা ডিমোটিভেট ফিল হলো যে ভাই আমি এখানে আসলাম একটা হেল্পের জন্য নিয়ে আসলো, বাট স্টিল এখানেও কোনো হেল্প আমি হয়তো পাবো না। আমি যখন যে পেছন ঘুরে যাচ্ছি তখন উনি বলছেন কিরে বেটি তুই কেন যাচ্ছিস, তুই এখানে এসে বস, তোর জন্যই তো আমি ওদেরকে পাঠালাম, বস এখানে। আচ্ছা। দিয়ে আমি ওনার সামনে বসি, আর আমি সেই টাইমে না দিদি হাত ফাত আমার কাঁপছে, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, আমি বলছি আমাকে নিয়ে চল, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, কিন্তু ওখানে ওরকম কোনো এসি ফেসির ব্যবস্থা ছিল না যে আমার অতটাও কাঁপুনি হবে। তো বলছে খুব লোলা না তোর, ফার্স্টে এটা বলছে, আচ্ছা। বলছে খুব লোলা, লগ লগ করে, মাছ, বিশাল লোভ মাছের ওপর না, খালি মাছ খাবি খালি মাছ খাবি। আমি বুঝতে পারছি না কেন বলছে। তারপরে বলছে সারাক্ষণ ফ্যাশন, চুল খুলে ঘুরে বেড়ানো, হ্যাঁ এত বড় চুল বাঁধিস না কেন, ঠিক
ঠিক এরকমভাবে আমাকে বলছে। লাস্ট আর একটা বললো, যেটা খুব অদ্ভুত, কার কাছে গেছিলিস এর আগে? সে তো তোর হাতের রেখা সব তুলে দিয়েছে। লালসা বুঝতে পারিস না, মানুষের নোংরা নজর বুঝিস না, বুঝিস এই তো? কথাগুলো বলছে। তখন দিদি সেই টাইমে আমার দুয়ে দুয়ে চার মিলছে। কিরকম বলি, আমাকে বললো ফার্স্টে যে তোর লালসা কেন এত, মানে তোর খাবারের প্রতি এত লোভ কেন, মাছ কেন, মানে মাছটাই কেন। তো আমাকে এটাও বলে যে তুই যার থেকে মাছ খেয়েছিস, তুই জানিস না তার কি ফিল করে, সেই মানুষটা কি ফিল করে তোকে নিয়ে। আমি বললাম আচ্ছা। যে বাবা আমি যার কথা ভাবছি আপনি কি তাকেই বলছেন? কে আপনি, কার কথা বলছেন? বলছে তুই তো জানিস। আমি তার ছবিও দেখালাম দিদি। তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছিস কেন? জানিস তো সবই, তারপরেও তোকে খেতে হবে। আচ্ছা, তুমিও বুঝতে পেরেছিলে তখন হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ। কি ঘটেছিল হয়তো সেটা? নাম বলে না, এরকম রিভিল করতে নেই, বাট উনি বুঝিয়ে দিয়েছিল আকার ইঙ্গিতে যে এটাই সেই ব্যক্তি। আচ্ছা। আমাকে বলে যে কি ছিল বল না, তুই বল মাছটাই কি ছিল। আমি বলছি মাছটা একটা অদ্ভুত টাইপের দেখতে ছিল, হলুদ ছাড়া মাছ ছিল, আচ্ছা। ঠিক আছে, মানে একটা অদ্ভুত টেস্ট ছিল। আর আমি মাছটা যখন খাচ্ছিলাম না, সেই পার্সনটা অদ্ভুতভাবে কাঁদতে লেগে গেছিল। আচ্ছা, কাঁদতে কাঁদতে এটা বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি তোমার জন্য আমার। মাছটা এনেছে, এনে এইসব। আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলো হ্যাঁ। বলো। আর সেটা অদ্ভুত একটা ব্যাপার, একটা রেস্টুরেন্টে গিয়ে আমাকে মাছটা খাওয়াচ্ছে। এটা খুব অদ্ভুত, মানে এটা আমি আজকের দিনে দাঁড়িয়ে ভাবি দিদি, এটা একটু অদ্ভুত না ব্যাপারটা, লাইক একটা ভীষণ। পিকিউলিয়ার ব্যাপার। লাইক আমাকে রেস্টুরেন্টে নিয়ে আমাকে মাছ খাওয়াচ্ছে, কারণ আমাকে তো রেস্টুরেন্টেরই খাবার খাওয়াবে না। এক্স্যাক্টলি, রেস্টুরেন্টের সবাই সেটাই যায়, ওখান থেকে কিনে খাবার খায়। বাড়ি থেকে কিনে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসে তো খায় না। খাই না। আমি জানি না আমি সেই টাইমে কি হয়েছিল, ওই বক্সটা দেখে আমি বললাম যে ঠিক আছে, দে দে দে, আমি খাবো। ওকে, আমি তাকে এটা বলি, তো বলে খাও না, তোমার জন্য তো এনেছি। আলাম যে থ্যাংক ইউ, আমি খুব ভালোবাসি মাছ খেতে, এরকম আমার মানে ওগুলো তো আমি ভুলতে পারছি না যে আমি এগুলো করেছি, এগুলো হয়েছে। আর আমি যে মাছটা এক কাবুল দিয়েছি না দিদি, সে কাঁদতে লেগে গেছে। আমি জানি না আচ্ছা। সে গিল্টি থেকে নাকি, বা কাঁদতে হয় নাকি, বা ফিলিংস এক্সপ্রেস করতে হয় সেই টাইমে। কি কাজ ছিল, মানে কি বলছিল? কেঁদে কেঁদে জাস্ট বলছিল আমি তোমাকে খুব ভালোবাসি, আমার কাছে থেকে যাও, আমি তোমাকে খুব ভালো রাখবো। আমার তখন বয়ফ্রেন্ডের সাথে খুব ঝামেলা চলছিল, আমি ওর থেকেও ভালো রাখবো, এইসব কথাবার্তা বলে। তখন আমি তাকে একটাই বলি যে দেখো আমার একটা রিলেশনশিপ আছে, যাই হোক, যদি খুব বাজেভাবে ব্রেকআপ হয় আমি তখন মুভ অন করবো। আমাকে বলে যেই আমি মাছটা অল্প একটু খেয়ে নিই, আমার থেকে না ঠিক এরমভাবে না কন্টেনারটা নিয়ে নেয়, ঠিক আছে চলো, আর ওখানে কিছু খাইও না আমরা, অদ্ভুতভাবে যাই ওখান থেকে কিছু খাওনি? না, খাইনি। মানে কন্টেনারটা ঠিক আছে চলো, ছাড়ো, তোমাকে সব বলে লাভ নেই, তুমি বুঝবে না, চলো যাই আমরা। মানে একটা সাডেন চেঞ্জ, মানে একটা মানুষের না আমার মনে হলো ডুয়েল পার্সোনালিটি, আর সেই জিনিসগুলো আমার মনে হচ্ছে ওইখানে দাঁড়িয়ে আমার সাথে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ব্যাপারগুলো। তখন উনি যেই এরকম বললেন, পীর বাবা দিয়েছিল তো খাইয়ে, তোকে তো ওর করে নিয়েছে, কি করে ছাড়াবো তোকে আর। কাল ভৈরনাথের কাছে গিয়ে তো তোর চুল দিয়ে আহুতি দিয়েছে তারাপীঠে, আচ্ছা। বুঝেছিস, এত সহজ নাকি ছাড়ানো। তখন আমার জাস্ট কান্না আসছে। আমার মা বাবা বলছে এটা কে করেছে, আমার মা বাবা বুঝতে পারছে না কে করেছে, বাট আমি তো বুঝতে পারছি, আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল। তো এটা একটা হয়। তারপরে যেটা হয়, আমার খুব কাছের একটা মানে ফ্যামিলি মেম্বার, সব থেকে হার্ট হয়েছি আমি এটাতে, খুব কাছের একটা ফ্যামিলি মেম্বার, যে আমারই কিছু জামা প্যান্ট বিভিন্ন জিনিস নিয়ে সেম জিনিস করে। কি করেছিল? ও করেছিল যাতে আমার ক্যারিয়ার, আমার লাভ লাইফ, আমার পার্সোনাল লাইফ সব কিছু শেষ হয়ে যায়, সব কিছুর থেকেও ডিট্যাচড। অ্যাকচুয়ালি আত্মীয় স্বজনই এইসব করে, কারণ এই সব কাজের জন্য যে পার্টিকেলসগুলো লাগে সেগুলো খুব কাছের মানুষ ছাড়া তো কালেক্ট করতে পারবে না। ঘটার পর লাস্ট টাইম উনি যে বললেন যে তোকে তো লালসার জন্য রাখতে চেয়েছিল, সেইটা হচ্ছে আমি বহুদিন আগে, মানে এইসব কেস হওয়ারও আগে, আমি একটা জায়গায় মানে এমনি অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক যাই বলো না কেন, তার কাছে গেছিলাম খুঁজে এক্স, সেই বয়ফ্রেন্ডের সাথে একটু প্রবলেম চলছে, আপনি একটু দেখে দিন কি প্রবলেম হচ্ছে, এরকম কিছু। তখন সে আমার হাত দেখেছিল, বলেছিল হাত দেখাও তো তোমার, হাত দেখেছিল, আর হাত থেকে না আমার কিছু রেখা উনি তুলে নিয়েছিলেন। কি বলছো? হ্যাঁ,
আর তারপরে উনি আমাকে এটা হিন্টস দিতেন যে তুমি আমার সাথে থাকো, তোমার লাইফে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি আমার সাথে থাকো, এদিন অমাবস্যা, এদিন পূর্ণিমা, এদিন ভালো যোগ, তুমি আমার কাছে আসো, দেখা করো, সব কিছু ঠিক করে দেবো, আমি আছি তো। আর আমি যে প্রবলেমের জন্য গেছিলাম না, সেটা আরও বাড়তে থাকে, ওটা তো ঠিক হয় না, আর বাড়তে বাড়তে থাকে। থাকে। তখন থেকে আমার আরও স্টার্ট হয়েছে কেউ একটা আছে, কেউ একটা ফিল করছে আমাকে, মানে আমি কাউকে একটা ফিল করছি, কেউ একটা নিঃশ্বাস নিচ্ছে, তখন থেকে স্টার্ট হয়। Okay. আমাকে পীর বাবা যিনি বলেন যে তোকে তো পাওয়ার জন্য উনি তোর হাতের রেখা মুছে ফেলে এমন কিছু করেছে যাতে ও স্বার্থ চরিতার্থ করতে পারে, যাতে সঙ্গিনী তুই থাকতে পারিস সারাদিন ওর সাথে। আচ্ছা। ও তোর প্রতি ওর লোভ যায়নি, কিন্তু তুই তো বুঝেছিলিস মা, তুই কেন চলে আসলি না? হুম। আমি বললাম যে আমি তো বুঝিনি বাবা, আমি তখন বুঝেছি আমি অন কল যখন ওনার সাথে কথা বলি, উনি আমাকে যখন পরে আবার রিপিট করে যে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে খুব ভালো রাখবো, শুধু এই কথা? এই সব কথাই তুমি বলতো। জিজ্ঞাসা করনি আপনার কাছে আপনি কেন কেন- যাব? হ্যাঁ, আমি এটাও বলেছি যে দেখুন দাদা, আপনার সাথে তো আমার অ্যাজ আ ক্লায়েন্ট আমি আপনাকে হুম। পে করব, আপনি আমাকে হেল্প করবেন, হুম। এটাই হয় নর্মালি। তো আপনি আমাকে এইসব কথা বলছেন কেন? হুম। না তোমার তো সাহায্য লাগবে, সাহায্য লাগবে তো, তাহলে এইসব কথা কেন বলছো? আম খাচ্ছ খাও, আটির কথা কেন তুলবে? ঠিক আছে, ওনার এরকম কথা। আর উনি মানে গুগলে ভালো রেটিংসে মানে ওনার নাম হোর্ডিং আচ্ছা, আছে, ভালো আচ্ছা। একজন, ভালো বলতে গেলে মানে সো কল্ড ভালো তান্ত্রিক। তো ওই হচ্ছিল ব্যাপার। হুম। এইসব হওয়ার পর পীর বাবা আমাকে কিছু মানে রেমেডি দেন, 6 মাস আমি বিগত করি, ভালো থাকি, মনে হয়েছিল লাইফে সবটা ঠিক হয়ে গেছে, হুম। খুব ভালো ছিলাম, সব দিক থেকে ভালো ছিলাম, জব হুম। করছিলাম ভালো একটা। বাবা মা বললো চল একটু আমরা সিকিম থেকে ঘুরে আসি। এর কতদিন পরে এই ঘটনার? 6 মাস, প্রায় 6 মাস। আচ্ছা, কারণ মা বাবা আচ্ছা। দেখছে মেয়ে ভালো তখন আছে, ভালো আছে, ওই 6 মাস হ্যাঁ। ভালো আছে ওনার ভালো রেমেডিতে। আছি, হ্যাঁ। ওকে। তো বললো যে চল সিকিম থেকে ঘুরে আসি। হুম। বললাম যে চলো, খুব মজা হবে, হুম, ফ্যামিলি হুম, ট্রিপ হুম, হবে একটা, আর হুম। লাস্ট ট্রিপটা খুব বাজে গেছে। হুম। তখন বললো যে চল। গেছি, আমার কিছুটা মনে আছে, সবাই মিলে বসে আছি, গল্প আড্ডা হচ্ছে, বাবা মা ফ্যামিলি, খাওয়া দাওয়া, চিকেন পকোড়া বানানো হচ্ছে, বনফায়ার হচ্ছে। গ্যাংটকের একটা খুব ভালো একটা হোটেলে আমরা ছিলাম, খুব সুন্দর হোটেল, 5 স্টার প্রপার্টি, পুরো আর কি এমজি মার্গের সামনে কাছাকাছি। তো আমার বাবা বলছে, মানে বাবা মায়ের থেকে শোনা, যে হঠাৎ করে তুই অন্য ঘরে চলে গেলি, আচ্ছা। অন্য ঘরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলি, লাইক ওকে। তো মানে কোনো কারণ নেই, কারণ নেই। সবার সাথে ছিল, হঠাৎ হ্যাঁ, করে চলে হঠাৎ গেলে। করে আমি এরম ভাবে আমি কাঁদতে থাকি ফুপিয়ে ফুপিয়ে। আচ্ছা। তখন আমার মায়ের বাবা এসে জিজ্ঞেস করে, মা বাবা, যে কি হয়েছে, কাঁদছিস কেন, কিছু হয়েছে? আমি বললাম যে না, আমাকে একটু একা ছেড়ে দাও না। ঠিক আমি এই টোনেই বলি, আচ্ছা। এগুলো আমি মা বাবা থেকে পরে শুনেছি। তোমার মনে নেই? আমার শুধু মনে আছে যে আমার ভাল লাগছিল না শোরগোল, আমি ওই জন্য অন্যদিকে গিয়ে বসলাম, তারপর থেকে আমার কিছু আর মনে নেই। ওকে। তো আমি কাঁদতে কাঁদতে বলি, আমাকে একটু একা ছেড়ে দাও না, আমি একটু একা থাকতে চাই, আমাকে কেউ ভালোবাসে না, আমি ওকে ভালোবাসি। মানে আমার মধ্যে না ডাবল পার্সোনালিটি ওরা দেখতে পাচ্ছিল, আমি ওকে ভালোবাসি, আমি ভালো রাখবো, ঠিক এরকম ভাবে একজন হেসে বলছে, একজন কেঁদে বলছে। মানে কতটা, মানে কেউ শুনলে ভাববে যে হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু আমার মা বিশ্বাস বাবা করবে না জানতো যারা। সেই টাইমে, হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমার মেয়ের সাথে আবার কিছু একটা ঘটছে। হুম। কারণ যেগুলো ঘটেছে আবার কিছু একটা হচ্ছে, হয়তো ওর কিছু একটা পাড়ি দিয়েছে বা কিছু একটা হয় না, হাওয়া বাতাস লেগে গেছে, দেন আবার স্টার্ট হয় ওরকম, কেন আমাকে রেখেছো, আমাকে ছেড়ে দাও, আমাকে তো ও ডাকছে, আমি তো যাব। আর বল আবার আবার আরেকটা ভার্সনে বলছি, আমি ওকে খুব ভালো রাখবো, ওকে ছেড়ে দে তো, ওকে কেন রেখেছিস, তোদের কাছে থাকার জন্য নয় ও, আমাকে দিয়ে দে, আমার কাছে থাকবে ও। আবার আমি বলছি, আমাকে কেউ ভালোবাসে না, আমি একা থাকতে চাই, তুমি আমাকে বলছো মরে যেতে তোমাকে দাও। কেউ ভালোবাসে না। না? আমার মা বাবা বলছিল যে কে বলেছে তোকে কেউ ভালোবাসে না, আমরা হুম। ভালোবাসি, দিদি আছে, দিদিরা ভালোবাসে, ভাই আছে তোর, বাট আমি বলেই যাচ্ছি আমাকে কেউ ভালোবাসে না। আবার বড় করে, কি বলছিস, কে ভালোবাসে, কেউ ভালোবাসে না, চলে যা, সব সব চলে যা, এই ঘর ফাঁকা করে দে, এক্ষুনি চলে যা। কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো ঘটতে থাকে। তারপর আমার মা বোঝে যে হ্যাঁ ব্যাপারটা খুব আনন্যাচারাল। তারপর মা বাবা বা মায়ের সাথে ছোট গীতা মা সবসময় ক্যারি করে, আর হনুমান চালিসা।
কন্টিনিউয়াসলি পড়তে থাকে আর ফোনেও চালিয়ে দেয় যেটা। তো ওটা করতে করতে আমি ঘুমিয়ে পড়ি। হুম আফটার দ্যাট মর্নিংয়ে আমার ঘুম থেকে আমি জাগি। হুম ঘুম থেকে জাগার পর আমার প্রচণ্ড জ্বর। আর আমার সেই টাইম পিরিয়ড যে আমি বললাম যে ধরো বিকেল থেকে কতক্ষণ, ধরো ওই 7টা-8টা থেকে ধরো আমরা সবাই খাওয়া দাওয়া স্টার্ট করেছিলাম, বনফায়ার হচ্ছিল, নাচ গান একটু হচ্ছিল, যারা আবৃত্তি জানে হচ্ছিল, অনেকেই তো গেছিলাম। তো সেই টাইম থেকে রাত অবধি কি কি হয়েছে আমার কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই না। তোমার, সবটাই শোনা। সবটাই শোনা। তো আমার সাথে বারবার এগুলো হতে থাকে, বারবার জায়গায় হতে থাকে। আর ম্যাক্সিমাম একটা জিনিসই হয়, আমি নিজের মধ্যেই থাকি না, হুম কি হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারি না আমি। তো এটার পরেও আরও অনেক কিছু ঘটে। তো একটা এপিসোড এগুলো বলাটা মানে ভীষণ লম্বা হয়ে গেছে পডকাস্ট। অনেক তো কিছু ঘটেছে তোমার, অনেক কিছু। এবং Exactly, আমি মানে- শেষে বলবো এটা কেন ঘটে, বলো। মানে ফুল স্টপ বলেও যে ফুল স্টপ হয় না, এটা হচ্ছে সেরকম। শেষ হয়েও হইল না শেষ। হলো না শেষ, হ্যাঁ একদম। তো প্রোটেকশন দেওয়া হয় আমাকে কলকাতায় ফিরে যত তাড়াতাড়ি সম্ভব। প্রোটেকশন এখনও রয়েছে, কিন্তু স্টিল আমি কিছু ফিল করি। আমি কোথাও গেলে মানে খুব হেড পেন হয়, মানে সরাসরি তো কিছু হয় না আমার, বাট ফিল করি কাউকে দেখছি ওখানে দাঁড়িয়ে আছে, আমি আমার মতো চলে যাই। কিরকম দেখো এখনো? লাস্ট টাইম যেটা হলো সেটা হচ্ছে আমার একটা বন্ধুর বাড়িতে গেছিলাম কোনো কাজ পারপাসে। সেটা দেখছি ওদেরই ফ্ল্যাটের উপরে উঠছি, উঠে ওদের কলিং বেল বাজাবো, ঠিক সিঁড়ির পাশটাতে দেখছি একটা মেয়ে ঠিক এরকমভাবে দাঁড়িয়ে ঘাটটা কাত করে কাঁদছে। আচ্ছা, অদ্ভুতভাবে কাঁদছে, আর মেয়েটাকে না বিভৎস দেখতে দিদি, কিরকম? একটা সাইড পুরো পোড়া। আমি কলিং বেলটা দুবার বাজালাম, বান্ধবীটা দরজা খুললো, বলছে আয় 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 বস। আমি বলছি হ্যাঁ রে, মেয়েটা কে এরকমভাবে অর্ধেক এরকম মানে ডক্টরের কাছে না গিয়ে এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কেন? আর বোঝা যাচ্ছে যে দগদগে পুরো, মানে পুড়েছে না, পুরো দগদগে পোড়া। বলছে তুই কোথায় দেখেছিস, কাকে দেখেছিস তুই? আমি বলছি আরে দেখ সিঁড়িতে আছে, এখনো দাঁড়িয়ে আছে, হয়তো দাঁড়িয়ে কিরকমভাবে একটা কেঁদে যাচ্ছে আমার দিকে এরকমভাবে তাকিয়ে ক্রিপিভাবে। বলছে কাকে দেখেছিস তুই? আমি বলছি আরে আমি যদি জানতাম কাকে দেখেছি তোকে তো বলতাম না। বলছে যে ও কিছু না, তুই হাত পা ধো, তুই একটু বস, আমি একটু কর্পূর জ্বালাই। আমি বলছি কর্পূর জ্বালাই মানেটা কি? বলছে কিছু না তুই বস, ও কিছু না তুই বস। এবার ও এত কিছু জানে না যে আমার লাইফে এত কিছু ইনসিডেন্ট আছে। এবার আমি বললাম যে কি হয়েছে ভাই, মানে ওরকমভাবে মেয়েটা কে ছিল সত্যি কথা বলতো। তখন বলছে আরে আমাদের 2টো ফ্লোর ওপরে একটি ফ্যামিলি থাকতো, তার মেয়ে প্রেম করে যা হয়, প্রেমিক ধোকা দিয়ে দেয়, এরকম কাইন্ড অফ সিচুয়েশন। বাট ও নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে জ্বালিয়ে ফেলে, খুব বিভৎসভাবে আর কি মারা যায়। আবার কি নিজের হাত পা বাঁধে তার আগে, মানে কতটা নোংরা ভাবে মারা যায় দিদি। আবার দড়িও না ঠিক, মানে তার হয় জানো তো, ওই সরু সরু তার টাইপের যেগুলো দিয়ে ধরো এরকম ভাবে বাঁধলে খোলা যায় না, ওই রকম তার পেঁচিয়েছে, নিজের পায়ে পেঁচিয়েছে, তারপরে হাতে কোনোভাবে জানি না পেঁচিয়েছে কিভাবে। এবার ধরো মা বাবাই রয়েছে বাড়িতে, তো মা বাবা নিশ্চয়ই মারবে না, যেই টাইমে মারা গেছে সেই টাইমে মা বাবাও ছিল না, তো পুরো পেঁচিয়েছে নিজেকে, পেঁচিয়ে এরকম বেঁকেই নাকি ও মারা গেছিল, মানে ওর বডিটা পুরো ওরকম পুড়েছে। আর ও লাফালাফিও করতে পারিনি, ও না ঘষড়েছে মেঝেতে, নিজেকে বেঁধে রেখেছে। হ্যাঁ, এতটা বিভৎসতা ভাবা যায় না, প্রচন্ড বিভৎস। নিজের প্রতি কতটা মানে সেলফ লাভ বলে তো কিছু নেই, কতটা হেট্রেট থাকলে, কতটা বিতৃষ্ণা থাকলে কেউ এটা করতে পারে এতটা। ওটাই ভাবি দিদি যে আমি আমার লাইফে এত কিছু স্ট্রাগল বলবো, আমি এত একটা ডার্ক একটা বাজে, যাকে তুমি দেখতেই পাচ্ছ না, তুমি তার বিরুদ্ধে তুমি যাচ্ছ, লড়ছো, তুমি এতটা স্ট্রাগল করছো, বাট একটা মানুষের জন্য সে ছেড়ে দিচ্ছে বলে, বা সে যাই করুক, মানে লাইফটা তো তার জন্য হতে পারে না। অ্যাকচুয়ালি আমাদের জীবনে দুঃখ, কষ্ট, আনন্দ সমস্ত কিছু আছে, কিন্তু আমাদের লাইফের মেন যে পারপাস সেটা হলো আমাদের সোলের জার্নি। তার মধ্যে সব কিছু আসবে, আপস অ্যান্ড ডাউনস আসবে, অনেক খারাপ কিছু আসতে পারে। তার মানে এই না কি আত্মহননের পথ কেউ খুঁজে নেবে। জীবনটাকে বাঁচা, জীবন বাঁচা মানে কিন্তু সবসময় ভোগ করা নয়, জীবনটাকে প্রকৃত অর্থে বাঁচা, সেটা ভালো খারাপ সব কিছুর মধ্যে দিয়ে, সেটাই জীবন। হ্যাঁ, আমি মানছি যারা আত্মহননের পথ বেছে নেয় তাদের কাছে হয়তো তাদের জীবনটা খুব কষ্টের হয়ে উঠেছে, তাই
কিন্তু এটা কোনো ওয়ে আউট না, প্রবলেম সলিউশন নয় এটা। তাই যাই হয়ে যাক, আমি সবসময় দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, যারা ভিউয়ার্স আমার চ্যানেলের বা যারা নয়ও, যারাই দেখবে ভিডিওটা, প্রত্যেককে একটাই কথা বলবো যে লাইফে অনেক কিছু আসতে পারে, অনেক কিছুই আসতে পারে, কিন্তু তোমাকে সেগুলো ফেস করতে হবে। সেখান থেকে এক্সপিরিয়েন্স নাও, লাইফে লার্নিং নাও, সেটাকে লার্নিংটাকে নিয়ে এগিয়ে চলো। কেউ জীবনে ভালোবাসলো, ঠিক আছে, জীবন হ্যাপি হলো, ভালো নাও বাসতে পারে। নিজেকে নিজে ভালোবাসো। নিজেকে নিজে ভালোবাসার আগে আর কাউকে ভালোবাসা নয়, আগে নিজে তুমি তোমার সোলকে ভালোবাসবে, এটাই জীবন। খুব খারাপ লাগলো তোমার লাস্টের ইনসিডেন্টটা শুনে। আর টোটাল মানে আমি শুনতে শুনতে ভাবছিলাম যে তুমি এত ছোট বয়সে, এখনই তোমার বয়স অনেক ছোট, তুমি অনেক ছোট আমার থেকে, কিন্তু তারও থেকে যখন তুমি একদম ছোট, সবে একটা মেয়ে টিনেজ টাইম পেরিয়ে কলেজে যাচ্ছে, সেই সময় থেকে তুমি যে ইনসিডেন্টগুলো, ডার্ক ইনসিডেন্টগুলো তোমার লাইফে তুমি ফেস করেছো, জাস্ট ভাবা যায় না। সত্যি মানে মারাত্মক এক একটা ইনসিডেন্ট তোমার সাথে ঘটেছে। আমি শুধু একটা জিনিস বলবো, সবসময় তুমি একটা জায়গায় বলছিলে যে আমার মনে হচ্ছিল এটা যে আমি কেন, হ্যাঁ, একটা জিনিস মনে হবে, অ্যাকচুয়ালি এটা সবার সাথেই এটা হয় না। সত্যি কিছু ডেট অফ বার্থ এমন থাকে যাদের সাথেই এগুলো ঘটে, যেটা আমি অফ ক্যামেরা তোমাকে অনেকবার বলেছি যে বারবার কিন্তু তোমার উপরে খুব কাছের মানুষ তোমার ক্ষতি করবে, দূরের মানুষ করবে না, কাছের মানুষ করবে, এবং নেগেটিভ এনার্জির প্রভাব এই ক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন রকম কাজের মাধ্যমে নেগেটিভ এনার্জির প্রভাব কিন্তু তোমার লাইফে আসবে। নেগেটিভ এনার্জির প্রভাব অনেকভাবে আসতে পারে আমাদের জীবনে। কোনো প্রেতের মাধ্যমে আসতে পারে, কোনো স্পিরিট পজেশনের মাধ্যমে আসতে পারে, কোনো মানুষ বাইরে থেকে কোনো রকমের রিচুয়াল করে, ক্রিয়া করে তোমার লাইফে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব ঘটাতে পারে। সেটা তোমার জবের জায়গাকে খারাপ করে, রিলেশনশিপ খারাপ করে, তোমার বিউটিকে খারাপ করে, যে কোনো কিছুকে খারাপ করে দিতে পারে। এর বাইরেও কখনো কখনো আমাদের জীবনে এতটা আমরা নেগেটিভ ভাবি যে আমার হবে না, সেলফ কনফিডেন্স, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, ল্যাক অফ মেন্টাল স্ট্রেংথের জন্যও আমাদের কিছু এমন ফিলিং আসে যেটা আমাদের ডিমোটিভেট করে দেয়, সেটাও নেগেটিভিটি। তো নেগেটিভিটি অনেকভাবে লাইফে আসতে পারে, কিন্তু স্পিরিট পজেস বা ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু সবার সাথেই যে ঘটবে এটা নয়। কিছু ডেট অফ বার্থ থাকে, সেই ডেট অফ বার্থগুলো হিন্টস দেয় যে হ্যাঁ এই ডেট অফ বার্থের পার্সনের সাথে হতে পারে। যেটা তোমার ডেট অফ বার্থটা আমি যখন পার্সোনালি দেখেছিলাম, আমি তোমাকে বলেছিলাম। হ্যাঁ। খুব ভালো লাগলো তোমার সাথে আজকে কথা বলে। তুমি যে দ্য ডার্ক ইনসাইডারে এসে আজকে তোমার লাইফের এই ডার্ক পার্টটা শেয়ার করলে, ভীষণ ভালো লাগলো। তোমার সাথে আবারও পডকাস্ট করার আমার খুব ইচ্ছে থাকলো, এরপরে আরও কোনো ইনসিডেন্ট নিয়ে একদম তুমি নিশ্চয়ই আসবে, আশা রাখবো। ভালো থেকো। একদম একদম এটা আমার ফার্স্ট পডকাস্ট যেটা তোমার চ্যানেলে শ্যুট হচ্ছে, আমারও ভীষণ ভালো লাগছে। খুব ভালো লাগলো যে তোমার ফার্স্ট পডকাস্টটা তোমার আমার সাথে হলো। হ্যাঁ, আমারও খুব ভীষণ ভালো লাগলো। খুব ভালো থাকো, পজিটিভ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ। আজকে আমার কাছে তো প্রচন্ড মারাত্মক ভয়ঙ্কর একটা এপিসোড ছিল প্রীতির সাথে। সত্যি ভাবা যায় না, একটা বাচ্চা মেয়ে তার লাইফে যখন এনজয়মেন্টের সময়, জব করে কেরিয়ার স্টাবলিশ করার সময়, সুন্দর হেলদি রিলেশনশিপ এনজয় করার সময়, সেই সময় সে তার লাইফে তার কাছের মানুষের থেকে, কাছের বন্ধুর থেকে, যারাদেরকে আমরা ভাবি ভীষণ সেফ জোন, তাদের থেকে ব্ল্যাক ম্যাজিক্যাল এফেক্ট পেয়ে তার লাইফটা যেন বিধ্বস্ত, জর্জরিত হয়ে গিয়েছিল। ভাবা যায় না, যাদের কাছে আমরা লাইফে ভালো থাকার জন্য, নিজেদের পজিটিভিটি পাওয়ার জন্য, ফিউচারকে জানার জন্য যাই অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, বিভিন্ন রকম অকাল্টিস্টের কাছে, তাদের কাছ থেকে হতে হয় একটা বাচ্চা মেয়ের লালসার শিকার। খুব প্যাথেটিক লেগেছে আমার। সমাজের কাছে আমরা যারা হিলার, তাদের কি পরিচয় দিচ্ছে কিছু কিছু অসাধু হিলাররা। আপনাদের বলবো, যখনই কারো কাছে যাবেন, আগে আপনাদেরই এটা দায়িত্ব, সেই মানুষটা অরিজিনালি কোনো হিলার নাকি সে কোনো কিলার। কিলার আমি এই কারণে বললাম, কারুকে মানে লালসার শিকার বানিয়ে তার সাথে কোনো রকম খারাপ কাজ করা, সে মেন্টালি তাকে ডিভাস্টেটেড করে দেওয়া, সেটা কিন্তু কিলিংয়েরই আর একটা নেম, মানে কিলিংয়েরই আর একভাবে বলা যায়, আর একটা নাম বলা যায়। সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। অনেকেই আসবে তাদের হিলার বলে,
কিন্তু আপনাদের বেছে নিতে হবে প্রকৃত কার কাছে গেলে আপনারা ভালো থাকবেন। এপিসোডটা আশা করি আপনাদের ভালো লাগলো। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনাদের কারো কাছে যদি এরকম কোনো লাইফের ঘটনা থাকে অবশ্যই যদি জানাতে চান, যদি আমার সাথে পডকাস্টে বলতে চান, ঘটনা শেয়ার করতে চান, কন্ট্যাক্ট করবেন। যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি আজকের কেস স্টাডি ভালো লাগে তাহলে রিলেটিভদের কাছে, ফ্রেন্ডসদের কাছে ঘটনাটা শেয়ার করবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে আর একটা হরর এপিসোড নিয়ে।